আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমানুষিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলি বিষয় মার্সেন্টেজ অপারেশনের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের 3 নম্বর বেসিস এবং 4 নম্বর বেসিসের অঙ্কগুলি সমাধান করব। দ্বিতীয় ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের 2টা বেসিসের অঙ্ক করেছিলাম, নর্মাল বেসিস এবং ইউনিট বেসিস। আজকের ক্লাসে আমরা 3 নম্বর বেসিস বায়ার অ্যান্ড সেলার বেসিস এবং 4 নম্বর গ্রোস অ্যান্ড নেট ডিসকাউন্ট বেসিস, এই 2টা বেসিসের অঙ্ক সমাধান করব আমাদের বই থেকে। তাই চলুন প্রথমে আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো দেখে আসি। দেখুন এই অঙ্কগুলো আমরা গত ক্লাসে সমাধান করেছি। এখানে ইউনিট বেসিস আছে, নর্মাল বেসিস আছে। ইউনিট বেসিস অঙ্ক আমরা গত ক্লাসে শেষ করেছি। বায়ার এবং সেলার বেসিস এটা খুবই সহজ একটা ফরম্যাট। এই বেসিসটা খুবই ইজি। এখানে প্রশ্নে লেখাই থাকবে বায়ার অ্যান্ড সেলার সরাসরি। ঠিক আছে, দেখুন বায়ার এবং সেলার বেসিস বলতে আমরা বুঝি যে একই সাথে ক্রেতার বই এবং বিক্রেতার বই একই ডেটে জাবেদা দিতে হবে, একসাথে 2টা বই। এজন্য লেনদেন, প্রয়োজনীয় লেনদেন দেওয়া থাকবে এখানে, আর ইনস্ট্রাকশনে বলা থাকবে ইন দ্য বুকস অফ বায়ার অ্যান্ড ইন দ্য বুকস অফ সেলার বুক। যেমন প্রশ্নটা আমরা পড়ি, আমাদের বইয়ের প্রবলেম নম্বর 6-এ দেখা যাচ্ছে এই অঙ্কটি শুরু হয়েছে। The following transaction occurred between the buyer company and seller company during July 2016। যে 16 সালে জুলাই মাসে বায়ার এবং সেলারে একসাথে যে লেনদেনগুলো হয়েছিল নিচে দেওয়া হলো। জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখ, এই মোট 5টা লেনদেন হয়েছিল। ইনস্ট্রাকশনে বলা আছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ দ্য বায়ার কোম্পানি ইন দ্য বুকস অফ দ্য সেলার কোম্পানি ইউজিং দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখানে পারপেসিয়াল বললে পারপেসিয়াল করবো, পিরিয়ডিক্যাল বললে পিরিয়ডিক্যাল করব। তা আসুন প্রথমে 1 তারিখে দেখি কি বলা হয়েছে। বায়ার কোম্পানি পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম দ্য সেলার কোম্পানি ফর টাকা 25,000 টার্ম 2/10 10/30 FOB শিপিং পয়েন্ট। সেন্টেন্সটি বলা হচ্ছে ক্রেতা বিক্রেতার কাছ থেকে 1 তারিখে 25,000 টাকার পণ্য ক্রয় করেছে। তাহলে বায়ার কোম্পানি সেলার কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করেছে, আর সেলার কোম্পানি পণ্য বিক্রি করেছে 25,000 টাকার। টার্ম ছিল 2/10 10/30 FOB শিপিং পয়েন্ট। FOB ফ্রি অন বোর্ড। শিপিং পয়েন্ট বলতে আমরা বোঝাইছি যে জাহাজীকরণ পর্যন্ত বিক্রেতা দায়িত্ব নেবে, কিন্তু পরিবহন খরচ সব বেয়ার করবে ক্রেতা। শিপিং পয়েন্ট বললে পরিবহন খরচ বেয়ার করে ক্রেতা, আর ডেস্টিনেশন বললে FOB ডেস্টিনেশন বললে পরিবহন খরচ বেয়ার করে কে? বিক্রেতা। এটুকু মনে রাখলেই হবে। তো আসুন এখন আমাদের শর্তগুলো সব পড়লাম। 2/10 10/30 দেওয়া আছে। এখন ক্রেতার বইতে জাবেদা হবে, যেহেতু ক্রিটিক্যাল আমরা ভাষা লিখব পারচেজ ডেবিট অ্যাকাউন্টেবল ক্রেডিট 25,000 টাকা। আর বিক্রেতার বইতে জাবেদা হবে, যেহেতু বাকিতে বিক্রি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর সেলস ক্রেডিট 25,000 টাকা। তাহলে চলুন আমরা দুইজনের বই একসাথে দেখে আসি। 1 তারিখে 1 তারিখের জাবেদা প্রথমে বায়ারের বুক পারচেজ ডেবিট অ্যাকাউন্টেবল ক্রেডিট 25,000 টাকা। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য পারচেজ ফর অন অ্যাকাউন্ট টার্ম 2/10 10/30 লেখা যাবে। এবার আসুন সেলারের বই। সেলারের বইতে আমরা কি লিখবো? অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 25,000 টাকা। ক্লিয়ার? এখানে ন্যারেশনটা লিখতে হবে টু রেকর্ড দ্য সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট। নাম্বার নেক্সট 2 তারিখে দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড ফ্রাইট চার্জ অফ টাকা 100 ফর দ্য মার্চেন্ডাইজ শিপ অন জুলাই 1। 2001 এখানে জুলাইয়ের 1 তারিখের যে ক্রয়কৃত পণ্য ওটা শিফট করতে আমাদের পরিবহন খরচ দেওয়া লেগেছে 100 টাকা। এখন অ্যাপ্রোপ্রিয়েট পার্টি বলতে আপনি কি বুঝেন? প্রকৃতপক্ষে যাকে দেওয়ার কথা ছিল সেই ব্যক্তি দিয়েছে। এখানে তো আমাদের পক্ষ 2টা, একটা সেলার একটা বায়ার। তাহলে FOB শিপিং পয়েন্ট বলতে ক্রেতা পেইড করবে, তার মানে বায়ার পেইড করবে। তাহলে এই জাবেদাটা কার বইতে আসবে? বায়ারের বইতে আসবে। এটা মনে রাখতে হবে। শিপিং পয়েন্ট বললে ক্রেতা বেয়ার করে, আর ডেস্টিনেশন বললে বিক্রেতা বেয়ার করে। যাই হোক, তাহলে এখন খরচটা ক্রেতার বইতে জাবেদা হবে। এই জাবেদাটা 2 জায়গায় যাবে না। আর 2 তারিখের জাবেদা অনলি ক্রেতার বইতে 100 টাকা জাবেদা হবে। জাবেদাটার ভাষা হবে ফ্রাইট ইন ডেবিট ক্যাশ ক্যারি। বিক্রেতার বইতে জাবেদা হবে না। যদি বিক্রেতার বইতে জাবেদা হতো তাহলে লিখতে হতো ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্যারি। ক্লিয়ার? যদিও সেটা হচ্ছে না, আমরা পরে দেখবো সেটা। তাহলে 2 তারিখে শুধুমাত্র ক্রেতার বইতে আসবে 100 টাকা জাবেদা। এখানে ন্যারেশনটা লিখবো টু রেকর্ড দ্য ফ্রাইট চার্জ পেইড বাই ক্যাশ। এখানে পেইড ফর ক্যাশ লেখা যাবে। 2 তারিখে
সেলারের বইতে আসবে না, আমরা এটা লিখে নিই। 2 তারিখ শেষ, 2 তারিখ শুধুমাত্র ক্রেতার বইতে আসলো। 5 তারিখে বায়ার কোম্পানি রিটার্ন 3000 টাকা অফ মার্চেন্ডাইজ টু সেলার কোম্পানি বিকজ, কারণ দেখা যাচ্ছে সেখানে দে ওয়ার নট অর্ডারেড। এখন ক্রেতা পণ্য ফেরত পাঠাইছে বিক্রেতার বইতে, বিক্রেতার বাসায় যদি ফেরত পাঠায় তাহলে ক্রেতার বইতে যাবে দেওয়া হবে কি অ্যাকাউন্ট পেবেল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট, আর বিক্রেতার বইতে যাবে দেওয়া হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, ওই 3000 টাকা। ক্লিয়ার? তাহলে 5 তারিখে যাবে তা 2 জায়গায় যাবে। প্রথমে ক্রেতার বইতে অ্যাকাউন্ট পেবেল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট, আর বিক্রেতার বইতে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, 3000 টাকা 3000 টাকা। ক্লিয়ার? ন্যারেশন লিখতে হবে বিক্রেতার বইতে টু রেকর্ড দ্য সেলস রিটার্ন, আর ক্রেতার বইতে ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য পার্সেস রিটার্ন। 5 তারিখের পরে 7 তারিখে বায়ার্স কোম্পানি রিসিভ অ্যান অ্যালাউন্স অফ টাকা 2000 ফর দ্য গ্রোস ইনভয়েস প্রাইস অফ জুলাই 1 তারিখ পার্সেস বিকজ এ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ঠিক আছে, এই ডিফেক্টিভ মার্চেন্ডাইজের জন্য আবার ফেরত পাঠাইছে ক্রেতা বিক্রেতার কাছে পাঠাইছে কত 2000 টাকা ফেরত পাঠাইছে। এখন আমি আরেকটা 5 তারিখের কথা একটু বলি। 5 তারিখে এখানে কারণ দেখাইছিল নট অর্ডারেড, যে মালটা অর্ডার ছিল না এমন একটা মাল চলে আসছে বলে ফেরত দেওয়া হয়েছে, এটা ছিল 5 তারিখের রিটার্ন। আর 7 তারিখের রিটার্নটা কারণ দেখাইছে এখানে যে ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, কিছু পণ্য নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে এই পণ্য ফেরত পাঠাতে হবে, তাই ক্রেতা ফেরত পাঠাইছে বিক্রেতার কাছে। ক্রেতার বইতে যাবে দেওয়া হবে অ্যাকাউন্ট পেবেল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট, আর বিক্রেতার বইতে যাবে দেওয়া হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 2000 টাকা। তাহলে 7 তারিখে আসুন, ফেরতের যাবে দাদি অ্যাকাউন্ট পেবেল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট, বিক্রেতার বইতে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। ক্লিয়ার? 2000 টাকা। 7 তারিখের পরে 10 তারিখে সেলার কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার কোম্পানি। সেলার কোম্পানি এখন বায়ার কোম্পানির কাছ থেকে টাকা আদায় করেছে, আর বায়ার কোম্পানি সেলার কোম্পানিকে টাকা প্রদান করেছে। তাহলে কত টাকা প্রদান করবে? ইতিমধ্যে 5 তারিখ এবং 7 তারিখে দেখলাম 5000 টাকার পণ্য ফেরত গেছে। 1 তারিখে কিন্তু ক্রেতা পণ্য কিনেছিল 25000 টাকার, তার মধ্যে 5000 টাকার পণ্য ফেরত দিয়েছে, তাহলে আর 20000 টাকা পাবে। তাহলে প্রথমে ক্রেতার বইতে আমরা আসি অ্যাকাউন্ট পেবেল ডেবিট 20000 টাকা। এখন ডিসকাউন্টের টাইম আছে কিনা দেখতে হবে। 1 তারিখে ক্রয় করা হয়েছিল, 10 দিন টাইম দিয়েছিল ক্রয়কৃত তারিখ থেকে 10 দিন, তাহলে 1 তারিখ থেকে 10 দিন মানে 10 তারিখ পর্যন্ত সময় আছে। এখন 10 তারিখে আমরা টাকা পেড করতেছি, ক্রেতা পেড করছে, তাহলে ডিসকাউন্টের সুযোগ আছে, 20000 টাকার উপরে ডিসকাউন্ট করা হবে। অ্যাকাউন্ট পেবেল ডেবিট 20000 টাকা। ক্লিয়ার? এই 20000 টাকা কীভাবে আসলো এটা আপনারা অবশ্যই দেখাও দিতে পারেন। 25000 মাইনাস ওই 5000 টাকা ফেরত দেওয়া হয়েছে যেটা, তাহলে 20000 টাকা অ্যাকাউন্ট পেবেল ডেবিট হলো। আর ক্যাশ ক্যারির হবে এবং পার্সেস ডিসকাউন্ট হবে 20000-এর পরে 2% 400 টাকা, তাহলে ক্যাশ ক্যারি হবে কত? ক্যাশ দিতে হবে 19600 টাকা। ক্লিয়ার? এই টাকাটাই এখন পাবে বিক্রেতা, তার বইতে লিখবে ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। অ্যাকাউন্ট পেবেলের পরিমাণ 20000 টাকা, ক্যাশ আসলো 19600 টাকা, অতএব ডিসকাউন্ট 400 টাকা। ক্লিয়ার? অঙ্ক শেষ হলো। ঠিক আছে, তাহলে আমরা বায়ার এবং সেলারের বুক পিরিয়ডিক্যাল সিস্টেম অনুযায়ী একত্রে আমরা জাবেদা শিখলাম। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আরও সহজে বোঝাই দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে এরপরে আসুন আরেকটা নিয়ম, 4 নম্বর বেসিস, গ্রোস এবং নিট পদ্ধতি। গ্রোস এবং নিট, গ্রোস মানে মোট পদ্ধতি, আর নিট হলো ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে নিট লেখা, এটা হলো নিট ডিসকাউন্ট বেসিস বলা হয়। শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে নিট ডিসকাউন্টের প্রভাব পড়ে, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে নিট ডিসকাউন্টের প্রভাব পড়ে না। কেন? কারণ বিক্রয় করা হয় বাইরে কোনো একজন ব্যক্তির কাছে, ওই ব্যক্তি কবে টাকা দেবে এটা তো আর আমরা জানি না, যতই বলুক টাকা না দেওয়া পর্যন্ত আমরা শিওর হতে পারি না। আর ক্রয়ের ক্ষেত্রে কেন নিট ডিসকাউন্ট করা হয়? কারণ আমাদের নিজস্ব টাকা আমরা কতদিনের মধ্যে দিতে পারবো, 2/10 n/30 এই শর্তের মধ্যে দিতে পারবো কিনা আমরা শিওর থাকতে পারি, এই জন্য আমরা নিট ডিসকাউন্টটা ক্রয়ের উপরে ধার্য করে থাকি, বিক্রয়ের উপরে নিট ডিসকাউন্টের কোনো প্রভাব নেই। তো আসুন আমাদের বইয়ের 7 নম্বর প্রবলেম থেকে আমরা এটা দেখে আসি, নিট ডিসকাউন্ট এবং গ্রোস মেথড এবং নিট ডিসকাউন্ট বেসিস।
দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার স্ট্রাক্টেড ফ্রম ফারহান ট্রেডার্স। এখানে ফারহান ট্রেডার্সের 16 সালের মার্চ মাসের 1 তারিখে লেনদেনটা বলা হয়েছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর টাকা 40,000 ফ্রম এ লিমিটেড টার্ম 2/10 N/30 FOB ডেস্টিনেশন পয়েন্ট। FOB ডেস্টিনেশন মানে বিক্রেতা পরিবহন খরচ প্রদান করবে। আমরা 1 তারিখে পারচেসার ছিলাম, ক্রেতা ছিলাম। এই যে পারচেস মার্চেন্ডাইজ লেখা আছে। যাই হোক, এখন আমরা এইটা জাবেদা কী করব? পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 40,000 টাকা। এখানে কিন্তু টার্ম 2/10 N/30 দেওয়া আছে। আমাদের এখানে বলা হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন আন্ডার দ্য গ্রোস প্রাইস মেথড অ্যান্ড নিট প্রাইস মেথড। দুইটা বলেছে, তাহলে একসাথে আমরা দুইটা ছক তৈরি করব, একটা গ্রোজের ছক আর একটা হলো নিট ডিসকাউন্টের ছক। অ্যাজুমিং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম ইজ ইউজ, আর পিরিয়ডিক্যাল সিস্টেম ইউজ করব, পারফিসিয়াল ইউজ করব না। তাহলে আসুন 1 তারিখে যে লেনদেনটা আমরা পড়লাম এটা জাবেদা দেখে আসি আর দুইটা ছক আগে দেখে আসি। প্রথমে গ্রোস মেথডে একটা ছক তৈরি করলাম আর নিট ডিসকাউন্ট মেথডে আরেকটা ছক তৈরি করলাম। এই হচ্ছে নিট ডিসকাউন্ট মেথড। ক্লিয়ার? তো আসুন 1 তারিখের যে ঘটনা, 40,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে আমরা জাবেদা করব পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 40,000 টাকা। যদি আমরা নিট লিখতে চাই তাহলে যে 2/10 N/30 2% ছাড় দিয়ে আমরা লিখব। দেখুন 2% ছাড় দিয়ে আমরা ভাষাটা আগে লিখলাম পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, কিন্তু 2% ছাড় দিয়ে 40,000 না লিখে 39,200 টাকা লিখেছি। 800 টাকা এখানে বাদ দিয়েছি যে আমরা শিওর 10 তারিখ 10 দিনের মধ্যেই 10 তারিখের আগেই আমরা টাকা পরিশোধ করতে পারবো, এরকম শিওর হয়ে তাই লিখেছি। তা নিট পদ্ধতি হলো ক্রয়কৃত পণ্যের প্রকৃত মূল্য থেকে ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে লেখা, এটাই হলো ডিসকাউন্ট মেথড। ওকে, 1 তারিখের পরে নেক্সট তারিখটা দেখি। নেক্সট হচ্ছে 6 তারিখ। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু এক্স লিমিটেড। এক্স লিমিটেড কাছে 50,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে FOB শিপিং পয়েন্ট। আমরা বিক্রেতা ছিলাম, শিপিং পয়েন্ট মানে যে ক্রয় করেছে সেই লোক পরিবহন খরচ দিয়ে নিয়ে যাবে। যাই হোক, বিক্রি করা হয়েছে 2/10 N/30। এখন জাবেদা করব আমরা অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 50,000 টাকা গ্রোস মেথডে, আর নিট মেথডেও ওই 50,000 লিখবো। এখানে ডিসকাউন্ট 2% বাদ দিব না, কারণ ডিসকাউন্টটা আদর্শে নিবে কিনা, অর্থাৎ বিক্রয় করা হয়েছে বাইরের একজন থার্ড পার্সনের কাছে, সে যদি আমাদের 10 দিনের ভিতরে না আসে, এই জন্য ডিসকাউন্টের কোনো প্রভাব বিক্রয়ের ক্ষেত্রে পড়বে না। তো 6 তারিখ আসুন গ্রোসে আমরা লিখলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট কত টাকা? 50,000 টাকা। আর এই 6 তারিখ আমরা নিট পিরিয়ডিক্যাল নিট পদ্ধতিতে নিট ডিসকাউন্ট বেসিসে লিখলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 50,000 টাকা। এখানে কিন্তু আর ডিসকাউন্ট বাদ দিতে পারলাম না, কেন? কারণ সেলসের ক্ষেত্রে ডিসকাউন্ট বাদ দিতে হয় না, এটা মনে রাখলেই চলবে। 6 তারিখের পরে 10 তারিখ পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর 20,000 টাকা ফ্রম বি লিমিটেড টার্ম 1/10 N/40 FOB ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন সম্পর্কে তো আমরা জেনেছি যে ফ্রি অন বোর্ড, বিক্রেতা বেয়ার করবে পরিবহন খরচ। যাই হোক, আমরা পারচেসার, আমরা ক্রেতা ছিলাম, ক্রয় করেছি 20,000 টাকার। এখন গ্রোস মেথডে আমরা লিখব পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 20,000 টাকা, আর নিট মেথডে লিখব পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। তো 20,000 টাকার জায়গায় এই 1% ডিসকাউন্ট বাদ দিয়ে তাই লিখব। ক্লিয়ার? তো 10 তারিখের লেনদেনটা দেখি। এই যে লিখলাম পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। আবার 10 তারিখে নিটে চলে যান, আমার বইয়ের এই অঙ্কটা দেখুন। এই যে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 19,800 টাকা, 1% বাদ দিয়ে লেখা হলো। ক্লিয়ার? 10 তারিখের পরে 12 তারিখ আছে, 11 তারিখ আছে। 11 তারিখে কি বলা হয়েছে? রিটার্ন ফর ক্রেডিট অফ টাকা 1,000 অফ মার্চেন্ডাইজ পারচেস অন মার্চ 10। দেখুন 10 তারিখে আমরা যে পণ্যটা ক্রয় করলাম, এই ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাতে হবে, কারণ ত্রুটি দেখা দিয়েছে, ডিফেক্ট আছে, হয়তো বা ড্যামেজ হয়েছে, যে কোনো একটা কারণ। এখন ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হলো অ্যাকাউন্ট পেবেল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট। তো আমরা 1 তারিখে 11 তারিখে আসলাম অ্যাকাউন্ট পেবেল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট 1,000 টাকা। ক্লিয়ার? এখন নিট ডিসকাউন্টে যখন লিখবো তখন কিন্তু খেয়াল করতে হবে যে এখানে আবার ডিসকাউন্টের ব্যাপার আছে, ক্রয়ের সাথে আর ক্রয় ফেরতের সাথে শুধুমাত্র ডিসকাউন্টের প্রভাব পড়ে, আর কোথাও যায় না। তাহলে ক্রয় ফেরত 11 তারিখে অ্যাকাউন্ট পেবেল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট
কয় পার্সেন্ট লেখার সময় আমরা ক্রয়ের সময় লিখেছিলাম 99%, ঠিক ফেরত দেওয়ার সময় আমরা 99% লিখবো। তাহলে 1000 টাকার পণ্য 990 টাকা হয়েছে, 10 টাকা বাদ। ক্লিয়ার? ঠিক আছে দেখুন, তাহলে আমরা বুঝলাম নিট ডিসকাউন্ট বেসিস শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে এবং ক্রয়ের ফেরতের ক্ষেত্রে, এই দুইটা জায়গায় ছাড়া আর কোথাও প্রভাব পড়ে না। এরপরে 12 তারিখ প্রশ্নটা দেখি। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ওয়াই কোম্পানি ফর টাকা 20,000, টার্ম 2/10 N/30 এফওবি সেভিং পয়েন্ট। এখন বিক্রি করা হলো 20,000 টাকার পণ্য, আবার বিক্রি করা হয়েছে 12 তারিখে। তাহলে আমরা জাবেদা করবো অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট 20,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, নিট ডিসকাউন্টে কী লিখবো? অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট ওই একই টাকা দিয়ে লিখবো। এখানে কোনো ডিসকাউন্ট বাদ দেওয়া যাবে না, কারণ সেলসের ক্ষেত্রে ডিসকাউন্টের কোনো প্রভাব আসবে না, নিট ডিসকাউন্টের কোনো প্রভাব পড়বে না। 12 তারিখ শেষ। এরপরে আসুন 18 তারিখ। পেইড এ লিমিটেড ফর দ্য পারচেজ মার্চেন্ডাইজ 1 তারিখে আমরা যে পণ্য ক্রয় করেছিলাম এই পণ্যর টাকা, বকেয়া টাকা পরিশোধ করতে হবে। 1 তারিখে ক্রয় করা হয়েছে, আজ 18 তারিখ, সময় দেওয়া হয়েছিল 2/10, 10 দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু 18 দিন পার হয়ে গেছে, ডিসকাউন্টের টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে এখন আমরা টাকা পেইড করলে অ্যাকাউন্ট পেবে ডেবিট, ক্যাশ ক্রেডিট লিখবো। 18 তারিখে আসুন, অ্যাকাউন্ট পেবে ডেবিট, ক্যাশ ক্রেডিট ওই 40,000 টাকা পেইড করতে হবে, কোনো ছাড় নেই, কারণ ডিসকাউন্টের টাইম পার হয়ে গেছে। এখন আসুন নিট যে পিরিয়ডিক্যাল, আমরা এখানে তো লেখার সময় 1 তারিখে 2% ছাড় দিয়ে লিখেছিলাম, এখন সেই ছাড়ের টাইম তো নেই, তা ডিসকাউন্ট লস হয়ে গেছে। যদি আমি 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের লাভ হইতো আর এটা ঠিক থাকতো, কিন্তু 18 তারিখে যখন গেছি তখন আমাদের ছাড় দেয়নি, তো আমরা ক্যাশ তখন পুরোটাই দিতে বাধ্য। তাহলে ক্যাশ ক্রেডিট করলাম 40,000 টাকা, আর এখানে আমরা অ্যাকাউন্ট পেপার ডেবিট যা লিখেছিলাম সেটাই ডেবিট করলাম 39,200, আর ডিসকাউন্ট লস নামে আরও 800 টাকা দিয়ে তারপরে 40,000 পুরানো হলো। 39,200 আর 800 মিলে 40,000। ক্লিয়ার? ঠিক আছে দেখুন, তাহলে ডিসকাউন্ট বেসিসে ডিসকাউন্ট যখন আমরা ছাড় পাবো না তখন ডিসকাউন্ট লস হবে। এই এরপরে আসুন 18 তারিখের পরে 19 তারিখ। রিসিভ ফ্রম এক্স লিমিটেড ফর দ্য সেল অফ মার্চেন্ডাইজ 6, এখানে বসে মার্চ 6 তারিখে আমরা যে বিক্রি করেছিলাম সেই টাকাটা আজকে রিসিভ করব। তাহলে বিক্রি করেছিলাম 6 তারিখে, টার্ম ছিল 2/10 N/30। এখন আমাদের 19 তারিখ, এই 19 তারিখে তো আর সময় নেই, 10 দিন তো 16 তারিখেই পার হয়ে গেছিলো। তাহলে সম্পূর্ণ টাকা আদায় হবে, ক্যাশ ডেবিট হবে 50,000 টাকা, অ্যাকাউন্ট হিসেবে ক্রেডিট হবে 50,000 টাকা। দুইটা পদ্ধতিতে একই টাকা আসবে। 19 তারিখ ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট হিসেবে ক্রেডিট 50,000 টাকা। আর গ্রোস মেথড হলো নিট ডিসকাউন্ট মেথডে একই অবস্থা, 19 তারিখে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট হিসেবে ক্রেডিট 50,000 টাকা আদায় হলো। 19 তারিখের পরে 20 তারিখের লেনদেন দেখি। প্রশ্নটা 20 তারিখে আসুন। পেইড বি লিমিটেড ফর দ্য পারচেস অফ মার্চ 10 তারিখ। 10 তারিখে ক্রয় করা হয়েছিল বি লিমিটেডের কাছ থেকে 2/10 N/30 শর্ত দিয়ে, 1/10 ছিল 1% ডিসকাউন্টেড। এখন 20 তারিখ, তাহলে 10 তারিখ থেকে শুরু করে 10 দিন, 20 তারিখে এসে পড়ে আজকে লাস্ট ডেট, এখনও ডিসকাউন্টের সময় আছে। তাহলে কয় টাকার পণ্য করেছিলাম? 20,000 টাকার পণ্য, ফেরত দিয়েছিলাম আবার 11 তারিখে 1,000, তাহলে আর পাবে কত? 19,000। এই 19,000 উপরে ডিসকাউন্ট হবে 1%, 19 টাকা। তাহলে এখন আমরা 20 তারিখে চলে গেলাম, অ্যাকাউন্ট পেপার ডেবিট 19,000 টাকা, আর পার্সেন্ট ডিসকাউন্ট 19,000 পরে 1% 190 টাকা, আর ক্যাশ ক্রেডিট 18,810 টাকা। ক্লিয়ার? বাস, এটা ক্রেডিট হলো। এখন নিট ডিসকাউন্ট মেথড যেটা করেছিলাম ওখানে তো আমাদের ডিসকাউন্ট বাদ দিয়ে লেখা ছিল, সেটা আবার ট্রিটমেন্ট দিতে হবে। এটা আমাদের ডিসকাউন্ট বাদ দেওয়াই আছে, কোনো সমস্যা নেই, এখানে ডিসকাউন্ট দেখানো লাগবে না। এখন করবো ডেবিট 18,810 টাকা, আর ক্যাশ ক্রেডিট 18,810 টাকা, কারণ ওখানে আমাদের ডিসকাউন্ট বাদ দিয়েই লেখা হয়েছে, ফেরত বাদ দিয়ে আর কি। এখানে আমরা বলতে পারি, যেমন 10 তারিখে আমরা যখন ক্রয় করেছিলাম তখন লিখেছিলাম 19,800, পরে 11 তারিখে যখন ফেরত দিয়েছিলাম তখন 990। এই 19,800 থেকে 990 বাদ দিলে 18,810 থাকে, 18,810 টাকায় থাকে, বিয়োগ করলে এটাই পাবো। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাকাউন্ট পেপার ডেবিট, ক্যাশ ক্রেডিট জাবেদা দিলাম, 20 তারিখ শেষ। আশা করি বুঝতে পারছেন। এরপরে 22 তারিখ। 22 তারিখের লেনদেনটা বলা হচ্ছে রিসিভ ফ্রম এক্স লিমিটেড
ফর দ্য সেল অফ মার্চ 12 তারিখে। 12 তারিখে আমরা বিক্রি করেছিলাম 20,000 টাকা। ওই 20,000 টাকার থেকে আর কোনো ফেরত আসে নাই। এখন 2/10 n/30 বলা হয়েছিল। তো 12 আর 10 22 তারিখ পর্যন্ত সময়। আজকে সেই টাইমটা শেষ টাইম, এখন ডিসকাউন্টেড পিরিয়ড টাইম আছে। তাহলে 20,000-এর উপরে আদায় করার সময় ডিসকাউন্ট দিতে হবে 2%। তা আসুন আমরা 22 তারিখের লেনদেনটা টাকা আদায় করি। ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট সেল ক্রেডিট। এখন অ্যাকাউন্ট ছিল তো 20,000, সেল ডিসকাউন্ট হবে 20,000 পরে 2% 400 টাকা, আর ক্যাশ ডেবিট হবে 19,600 টাকা। ঠিক সেম যাবে এটা নেট ডিসকাউন্ট মেথডে হবে। এই যে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট সেল ক্রেডিট। কারণ এখানে লেখার সময় তো ডিসকাউন্ট বাদ দিয়ে লেখা হয়নি, এই জন্য এই যাবে এটা হবে। সেক্ষেত্রে দেখুন, তাহলে গ্রোস মেথড এবং নিট ডিসকাউন্ট মেথড সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। যে আসলে গ্রোস হচ্ছে নর্মালি আমরা যেটা লিখি এটা গ্রোস মেথড, মোট পদ্ধতি। আর নিট ডিসকাউন্ট মেথডে শুধু একটু পার্থক্য হলো পারচেস করার সময় ডিসকাউন্টের রেটটা বাদ দিয়ে তারপরে লিখতে হয়, আর পারচেস রিটার্নের সময় ঠিক ওই রিটার্নের ওই পার্সেন্টেজটা বাদ দিয়ে লিখতে হয়। ক্লিয়ার? আর যখন টাকা পরিশোধ করা হয়, পারচেস ক্রয়কৃত মালের বকেয়া টাকা পরিশোধ করার সময় যদি ডিসকাউন্ট পিরিয়ড থাকে তাহলে কোনো ঝামেলা নেই, আর যদি ডিসকাউন্ট পিরিয়ড না থাকে তাহলে ওই যে ডিসকাউন্ট বাদ দিয়ে লেখা হয়েছিল নিট পদ্ধতিতে, ওখানে ডিসকাউন্ট লস নামে অতিরিক্ত টাকাটা দেখাতে হয়। যেমন আমরা এখানে একটা দেখাইছিলাম ডিসকাউন্ট লস নামে। এই যে অ্যাকাউন্ট পেবেল আমরা লিখে ফেলেছিলাম 39,200, কিন্তু টাকা দেওয়ার সময় দেরি হয়েছে, যার কারণে এই 800 টাকা আমরা ডিসকাউন্ট নিতে পারিনি, অতএব লস হয়েছে। তো আশা করি এখন ক্লিয়ার। আমার বই থেকে এই অঙ্কগুলো এখন প্র্যাকটিস করুন। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক করব ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।